এক মিনিট, সেটা তো আচ্ছা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা নিলাম, তোমাদের কিরম লাগছে, কিরম ক্লাসটা? হ্যালো? ভালো স্যার। আচ্ছা, আমার পক্ষে যতটুকু এটা, কারণ আমার তো এইসব নিয়েই সারা জীবন কাটিয়েছি, বুঝলে, ইন্ডাস্ট্রিয়াল সেফটি হাবিজাবি নিয়ে। প্রত্যেকটা রিজিয়নে একজন করে ফ্যাক্টরি ইন্সপেক্টর থাকে, এগুলো শিখে নাও, এগুলো কোনো বইতে লেখা থাকবে না। তারা ওই ফ্যাক্টরিজ অ্যাক্ট বলে যে বইটা আছে, সে বইটা তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু সেই বইটাকে অ্যাডপ্ট করে ডিফারেন্ট স্টেট গভর্নমেন্ট, কারণ স্টেট গভর্নমেন্টের একটু তো রুল রিজিয়ন ওয়াইজ চেঞ্জ আছে। তামিলনাড়ুতে পোঙ্গালে ছুটি, আর ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজোয় ছুটি, সুতরাং ন্যাচারালি স্টেট ওয়াইজ এগুলোকে একটু মডিফাই করে নিতে হয়, কিন্তু একটা তৈরি সেন্ট্রাল গভর্নমেন্টে, বুঝতে পেরেছ? এই অ্যাক্ট ধরে কারখানাগুলো চলে, এবং আমাকে স্ট্রিক্টলি ওই ফ্যাক্টরিজ একটা ধরে কারখানা চালাতে হতো। সো 1 মাস 1.5 মাস অন্তর অন্তর হঠাৎ উইদাউট ইন্টিমেশন ওই ফ্যাক্টরি ইন্সপেক্টর চলে আসতো, এসে সারা ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখতো, তাকে আমার পেছন আমি তার পেছন যেতাম, এবং প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখতো যে সমস্ত রকম অফ সেফটি নর্মসগুলো মানা হচ্ছে কি না। যেখানে যেখানে অবভিয়াসলি অত বড় ফ্যাক্টরি, কোনো না কোনো জায়গাতে ল্যাপসেস থেকে যেত, কোথাও ওয়াকোয়ের ওপরে মেটেরিয়াল পড়ে আছে, কোথাও তার ভালো করে ব্ল্যাক টেপ লাগানো নেই, কোথাও রোটেটিং মেশিনারির যে গার্ডটা আছে সেটা ড্যামেজ হয়ে গেছে, এরকম ডিফারেন্ট টাইপের পয়েন্ট ও নোট করতো, করে আমাকে নোটটা দিয়ে যেত, দিয়ে আমাকে বলতো এটা 15 দিনের মধ্যে করে রাখবেন স্যার, 15 দিন পর আমি আবার আসবো, এগুলো যদি না থাকে, যদি আপনি কমপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার এগেনস্টে কেস হয়ে যাবে। এবং ফ্যাক্টরি ইন্সপেক্টরের কেস মানে লেবার কোর্টের কেস নয়, একদম বারাসাত কোর্টের কেস একবার। ওখানে গিয়ে ওই ক্রিমিনাল কোর্টে গিয়ে আমাকে কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে যদি আমি কমপ্লাই না করতে পারি, বিকজ ইট ডিলস উইথ হিউম্যান লাইফ। একটা ছেলের আমার একটা ফিটারের একবার, ফিটাররা করে কি, ওরা হাত দিয়ে একজন ধরে আর একজন হ্যামার করে, বুঝলেন, খুব এক্সপার্ট হয় এরা সাধারণত। কী হয়েছিল আমি জানি না, সেদিনকে আমি কারখানায় ছিলাম না, আমি এসে শুনলাম যে ওরা আঙুলের ওপর পড়ে গেছে হ্যামারটা, এবং আঙুলের ওপর হ্যামারটা পড়ে যাওয়াতে কী হয়েছে, আঙুলটা বোধহয় ইএসআই হসপিটাল থেকে আঙুলটা খানিকটা কেটে বাদ দিয়ে দিয়েছে। তা আমার এগেনস্টে, ফ্যাক্টরি এগেনস্টে একটা কেস হয়ে গেল। ফ্যাক্টরি ইন্সপেক্টর কোনো কারণে, সাধারণত ফ্যাক্টরি ইন্সপেক্টর কেস দেয় না, কিন্তু সে বোধহয় তার একটু কিছু কোম্পানির সঙ্গে কিছু গণ্ডগোল ছিল, সে গিয়ে একটা কেস ঠুকে দিল বারাসাত কোর্টে, এবং বারাসাত কোর্টে আমাকে যেতে হয়েছিল। সে ক্রিমিনালদের সঙ্গে একসাথে বসে আছি, কখন আমার ডাক আসবে। আই এম টেলিং ইউ দি সিরিয়াসনেস। এবং এই কেসটা হয়েছিল আমার ম্যানেজিং ডিরেক্টর এগেনস্টে, আমার এগেনস্টে না। ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে অকুপায়। ম্যানেজিং ডিরেক্টর রাত্রিরে আমাকে ফোন করে বলছে, ডিপিএম তুমি কী করেছো, আমার এগেনস্টে তো সমন চলে এসছে বারাসাত কোর্ট থেকে। তেমন তো স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও ছেলেটা অন্যমনস্কভাবে হ্যামারটা চালিয়েছে, ওর হাতের উপর পড়ে গেছে হ্যামার। সো দিজ আর ফ্যাক্টরি এনভায়রনমেন্ট স্যার, প্লিজ রিমেম্বার, tighten your belts. Within another few months you are going to enter industrial establishments. তো এখানে সেফটি সম্বন্ধে যেটা বলা আছে আমি সেটাতে ঢুকবো। আজকে এই চ্যাপ্টারটা একটু রিপিট করবার জন্য আমি এটাতে এলাম। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, অবজেক্টিভস, ইম্পর্টেন্স আমি একটু ওভারঅল পড়ে যাচ্ছি। হ্যাভিং অ্যান এসএমএস মানে মেসেজ নয়, এটা হচ্ছে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম উইল প্রোভাইড নিউমেরাস বেনিফিটস, লোয়ার অপারেশনাল কস্ট, রিডিউস রিস্ক অফ ইঞ্জুরিজ অ্যান্ড ইলনেস অ্যাট দ্য ম্যানুফ্যাকচারিং সাইট। দেখো, এই কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক যদি ইনজিওর্ড হয়ে যায়, দেন ইউ লুজ এ ম্যান পাওয়ার, কারণ ওই লোকটা কিন্তু ইএসআই ছুটি পাবে, উইথ পে ছুটি পাবে, ওর মাইনেটা দিতে হবে কিন্তু ওকে তুমি পাবে।
So accident is a big loss also at the same time. Reduced errors and elimination of associated cost, improved compliance and laws related to workforce safety and security. তো এইসব ডিফারেন্ট ক্লজেস আছে যেগুলো তোমাকে মেনটেন করে চলতে হবে। কারণ যেটা আমাদের সিলেবাসে খুব ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে ফায়ার সেফটি। না ফায়ার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট হুইচ ইজ ভেরি ফ্রিকুয়েন্ট। আমার মনে হয় বোধহয় কয়েকদিন আগেই বোধহয় মানে এটা হচ্ছেই আর কি, মানে আমি কাউন্ট হারিয়ে ফেলছি, যেখানে অনেকগুলো ছোটো ছোটো বাড়ি থাকে, একটু বস্তি টাইপের এলাকা, সেখানে ওরা আজকাল করে কি, আমি ট্রেনে করে যেতে দেখেছি সমস্ত ভেতরে ইলেকট্রিসিটি কানেকশন করে নিয়েছে। বুঝতে পেরেছো? কীভাবে করেছে ভগবান জানে, মিটার টিটার আছে কিনা সেটাও জানা নেই আমার পাড়াতে আমি দেখেছি তার থেকে হুকিং করে ইলেকট্রিসিটি নিয়ে নেয়। মানে কতখানি ডেঞ্জারাস তুমি চিন্তা করো, যে তার থেকে হুকিং করে হুক লাগিয়ে দিয়েছে তার উপরে, সেই তারটা দিয়ে নিয়ে নিচ্ছে ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটি চুরি করছে। তো এদের সব কানেকশন সব ঠিক থাকে না। এবং ফায়ারের একটা মেজর কারণ হচ্ছে শর্ট সার্কিট, এবং শর্ট সার্কিট যদি একবার হয় তাহলে ফ্ল্যাশ হয়। ফ্ল্যাশ হলে আশেপাশে যদি কোনো ফ্লেমেবল মেটেরিয়াল থাকে, অল্প অল্প ছোটো ছোটো ঘরে সব থাকে, হয়তো কেরোসিন তেলের ডিব্বা রেখে দিয়েছে, ফ্ল্যাশটা গিয়ে কেরোসিন তেলের ডিব্বাতে হিট করলো, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, দ্য হোল বস্তি উইল বি টার্নড ইনটু অ্যাশেস। কারণ ওরা বাড়িগুলো তৈরি করে ঢাকুরিয়া স্টেশনের পাশের বস্তিগুলোতেই আছে। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ কারেক্ট। আমি তো ওখান দিয়ে বাড়ি যাই, ওখান দিয়ে তো আমি যাতায়াত করি কলেজে। তা আমি দেখি মানে ট্রেন থেকে বোধহয় 1 ফুট কি 1.5 ফুটের মধ্যে, মানে ওই ট্রেনের যে রেলিং আছে তার ওপরেই সব বাড়ি তৈরি করে ফেলছে সমস্ত ওর ভেতরে। এবং ওরা ওইখানেতে, যাই হোক ওদের তো কষ্ট আছে, ওটা নিয়ে আমি বলতে যাচ্ছি না, আমি যেন বলতে যাচ্ছি আনসেফ প্র্যাকটিস। এই আনসেফ প্র্যাকটিসের জন্য একবার আগুন লেগে গেলে আর বাড়িগুলো সমস্ত এরকম ত্রিপল এরকম ফ্লেমেবল মেটেরিয়াল দিয়ে তৈরি, মোস্টলি সমস্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু স্যার এই ফায়ার আপনার ফ্যাক্টরিতেও হয়ে যেতে পারে, কারণ আপনার ফ্যাক্টরিতে নানা রকম জায়গাতে ইলেকট্রিসিটি আছে, আপনার ফ্যাক্টরিতে পেট্রোল ডিজেল ব্যবহার হয়, পেন্ট ব্যবহার হয়, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে হাইলি ইনফ্লেমেবল মেটেরিয়াল। যদি কোনোভাবে একটা ফ্ল্যাশ কোনো পেন্ট বুথে লেগে যায়, কোনো ডিজেলের ক্যানে কি কেরোসিনের ক্যানে যদি লেগে যায়, দ্য ফ্যাক্টরি উইল বি বার্ন টু অ্যাশেস। কারণ ফায়ার হচ্ছে একটা অত্যন্ত ডিভাস্টেটিং অ্যাক্সিডেন্ট, একে কিছুতেই কন্ট্রোলে আনা যায় না, এটা ক্রমশই বেড়ে চলে। এর জন্য স্পেশাল ফায়ার ব্রিগেড আছে, এবং তারা এসে 8টা-10টা ইঞ্জিন নিয়েও অনেক সময়তে আগুন নেভাতে পারে না, পার্টিকুলারলি যদি সেটা যদি ইনভলভ থাকে উইথ ফ্লেমেবল মেটেরিয়াল। তো আমি তখন তোমাদের ওয়েল্ডিং পড়িয়েছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম যে একটা কম্বাশন ঘটাতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ফুয়েল লাগে, আর হচ্ছে অক্সিজেন লাগে। শুধু ফুয়েল দিয়েও হবে না, শুধু অক্সিজেন দিয়েও হবে না। আর ফুয়েল যদি তুমি জ্বালাও আর কিছুক্ষণ পর যদি অক্সিজেন শেষ হয়ে যায়, তাহলে ওই বোতলে ঢাকা মোমবাতির মতন অবস্থা হবে, ও নিভে যাবে। এই তোমাদের সামনে যে ট্রায়াঙ্গেলটা আমি দেখাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে ফায়ার ট্রায়াঙ্গেল। এটা কিন্তু সিলেবাসে আছে, এটা থেকে কোশ্চেন আসতে পারে, বুঝতে পেরেছ? সব কিছু থেকে কোশ্চেন আসবে না, কিন্তু কোশ্চেনের থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক আমি একটু আগে পড়িয়ে এলাম, অন সেফটি। ট্রায়াঙ্গেলের একদিকে আছে অক্সিজেন, একদিকে আছে হিট, আর একদিকে আছে ফুয়েল। এখন ওরা বলতে চাচ্ছে যারা ফায়ার এক্সপার্ট, আমি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট একটা কোম্পানিতে কাজ করতাম, সেই কারখানাতে আমি ওয়ার্কস ম্যানেজার ছিলাম, যারা তৈরি করতো অটোমেটিক ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট। ম্যাথন প্ল্যান্ট বলে একটা ব্রিটিশ কোম্পানি ছিল, তারা সবচেয়ে বড় কোম্পানি ছিল ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের। এখনও বহু জায়গাতে ম্যাথন প্ল্যান্টের সিস্টেম লাগানো আছে, তোমরা দেখতে পাবে। আইটিসি যত হোটেল আছে সমস্ত ম্যাথন প্ল্যান্টের সিস্টেম লাগানো আছে। এই সিস্টেমে কী করে, অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশ হয়ে যায়, জলের প্রেশার থাকে অথবা গ্যাস থাকে, সেই গ্যাস লিক করে সেই গ্যাস তোমার অটোমেটিক ডিসচার্জ হয়ে আগুন নিভিয়ে দেয়। তুমি সকালবেলা এসে দেখবে যে সারা ডিপার্টমেন্টটা জলে ভর্তি হয়ে আছে, তার মানে কোথাও আগুন লেগেছিল। যাক, সেটাতে পরে আসছি, ওটা আমার সিলেবাসে যেটা আছে সেটা আমি আগে পড়িয়ে নিই। তাহলে অক্সিজেন, হিট আর ফুয়েল, তাহলে আগুন নেভাতে গেলে এই তিনটেকে নিয়ে আমায় কাজ করতে হবে। তিনটে প্রসিডিওর আছে, বুঝলেন? আমি দেখাচ্ছি।
এক মিনিট, হ্যাঁ, প্রসেস অফ এক্সটিংশন অফ ফায়ার, এইটা আমি প্রথম পড়াবো। এক নম্বর হচ্ছে কুলিং। ওই ট্রায়াঙ্গেলের মধ্যে একটা হাতে একটা আর্মে লেখা ছিল হিট। One of the most effective approaches in fire extinction is removing the heat. Thus, cooling with water is one of the most popular methods. The heat generated by the fire is absorbed by the water. This remains effective as long as the water can still absorb the heat. However, it is important to know that water should never be used in fires involving electricity, cooking oil, grease and other inflammable liquids. তার মানে ফায়ারটা যদি ড্রাই ফায়ার হয়, যে শুকনো কাঠে আগুন লেগেছে, কাগজে আগুন লেগেছে, ফার্নিচারে আগুন লেগেছে, দেন দিস কুলিং এফেক্ট ইজ এফেক্টিভ। এবং এটাই ম্যাক্সিমাম হয়। এবং ম্যাক্সিমাম জায়গাতে ওই ফায়ার ইঞ্জিনগুলো 8টা 10টা ঢুকিয়ে দেয়। ওদের কাছে হাই প্রেশার পাম্প আছে গাড়ির ভেতরেই, ট্যাঙ্ক থেকে জল নিয়ে হোজ দিয়ে হাই প্রেশারে তোমার ওটাকে স্প্রে করে, ঠান্ডা হয়ে যায় এক নম্বর। 2 নম্বর অক্সিজেনটাও খানিকটা প্রতিহত হয়, হয়ে আগুন নেবে। কিন্তু আগুন যখন বড় হয়, তোমরা সবাই জানো যে ঘন্টার পর ঘন্টা ধরে 8টা 10টা ফায়ার ইঞ্জিন একভাবে জলের বন্যা বইয়ে দিয়েও সে ফায়ারকে কন্ট্রোল করা যায়। ইট ইজ সাচ এ ডিভাস্টেটিং এফেক্ট। তো কুলিং গেল। নেক্সট হচ্ছে স্টার্ভিং। স্টার্ভিংটা কি বলছে না, ফুয়েলের যে সোর্সটা আছে, যেমন আমাদের এলপিজি টর্চে ছিল, আমি যদি এলপিজিটা বন্ধ করে দিই তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তো ফুয়েলের যে সোর্স আছে, যে কোথাও তেলের টিন আছে, কোথাও রাবার মেটেরিয়াল আছে, কোথাও প্লাস্টিক মেটেরিয়াল আছে, এই মেটেরিয়ালগুলোকে সরাও তাড়াতাড়ি যত পারো, তাহলে পরে যে কিন্তু ফায়ার কমে আসবে আস্তে আস্তে। ওরা তাই করে, তুমি দেখবে যে ফায়ার ফার্স্টে জল দেয়, তারপরে করে ওই জিনিসগুলোকে সরাতে আরম্ভ করে, ডিজেল ফ্রিজেল এসব। কিন্তু একবার আগুন লেগে গেলে না, এইগুলো করা খুব ডিফিকাল্ট। মানে ওখানকার টেম্পারেচার এত বেড়ে যায় যে ওখানে ঢুকে ফায়ার ব্রিগেডের লোকেরা মাঝে মাঝে অসুস্থও হয়ে পড়ে ওই জন্য। তো ফার্স্ট হচ্ছে কুলিং, তারপরে হচ্ছে স্টার্ভিং, মানে ফুয়েল বা ফ্লেমেবল মেটেরিয়ালকে সরানো, আর লাস্ট যেটা হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইজ স্মদারিং। স্মদারিংটা কি বলছে না, আর একটা এলিমেন্ট আছে অক্সিজেন, অক্সিজেনটাকে রিমুভ করে। আমরা সবাই জানি অক্সিজেন রিমুভ করতে পারলে আর জ্বলবার কোনো, আগুন জ্বলবার কোনো চান্স নেই। এখানে একটু পড়ে নিই আমি। দ্য থার্ড অ্যাপ্রোচ ইনভলভস দি লাস্ট এলিমেন্ট ইন দ্য ট্রায়াঙ্গেল, অক্সিজেন। Smothering is a technique where oxygen is removed from the equation. An example of this is used in fire blanket. Using a fire blanket in a frying pan blaze to reduce the oxygen level below 16%. Covering a candle with a glass is also an example. The fire burns out of all oxygen inside the glass, creating a vacuum. The approach is commonly applied to solid fuel fires. However, some materials may contain enough oxygen within their own chemical makeup to continue burning. এটাও তো একটা ব্যাপার, যে অক্সিজেন যদি ভেতরেই থেকে যায় তাহলে অক্সিজেনকে কী করে রিমুভ করবো। There are three, the approach is commonly applied to solid fuel যদি ফায়ার হয় তাহলে পরেতে কিন্তু করা যাবে। কিন্তু যদি লিকুইড ফুয়েলে লেগে যায়, যেমন ধরো মানে পেট্রোলিয়াম প্রোডাক্টে যদি লেগে যায়, তাহলে পরেতে কিন্তু এটা করতে গেলে তোমাকে গ্যাস ইউজ করতে হবে, যেমন CO2 গ্যাস। তুমি দেখবে তোমাদের বড় বড় বিল্ডিংয়ে, মলে, সিনেমা হাউসে দেখবে যে লাল লাল সব ফায়ার এক্সটিংগুইশার লাগানো থাকে, ওর মধ্যে CO2 গ্যাস ভরা থাকে। CO2 গ্যাস ভরা থাকে না, মানে CO2 গ্যাসের জেনারেটর থাকে, ওর মধ্যে কেমিক্যাল থাকে। ওটা যদি একবার করে দেওয়া যায়, পাংচার করে দেওয়া যায়, তাহলে CO2 গ্যাস বেরিয়ে আসে পারছে। মানে যেটা CO2 এক্সটিংগুইশার, ডিফারেন্ট টাইপের এক্সটিংগুইশার হয়, সেটা নিয়ে আলোচনা করলে তো ক্লাস বিরাট লম্বা হয়ে যাবে। CO2 এক্সটিংগুইশারের কাজ কি, CO2 যেখানে আছে সেখানে অক্সিজেন যেতে পারবে। মিগ ওয়েল্ডিং মনে আছে স্যার? মিগ ওয়েল্ডিং অক্সিজেন আটকাতাম কি দিয়ে বলুন, একজন উত্তর দিন। মিগ ওয়েল্ডিংয়ে অক্সিজেনটাকে ওয়েল্ডিং জোনে আসা প্রিভেন্ট করা হয় কি গ্যাস দিয়ে? একজন উত্তর দিন। হ্যালো, মিগ ওয়েল্ডিংয়ে কি গ্যাস ইউজ করা হয় ফর শিল্ডিং? আরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো আমাকে উত্তর পেতেই হবে। সৌভিক,
কি গ্যাস ইউজ করে মিগ ওয়েল্ডিংয়ে? মিতা? হ্যাঁ সৌভিক বলো। বলছি মিগ ওয়েল্ডিং এ তো ওই গ্যাসটার নামটা ঠিক মনে পড়ছে। এই তো সৌভিক, তুমিও যদি মনে করতে না পারো, মিতা কে বলতে পারবে? একজনকে বলতেই হবে। স্যার আর্গন। না স্যার, আর্গন নয়। আর্গন অনেক দামি গ্যাস। আর্গনটাও ইনার্ট গ্যাস, পুরোপুরি ইনার্ট গ্যাস, কিন্তু আর্গন অনেক দামি গ্যাস। মিগ ওয়েল্ডিংয়ে আর্গন ব্যবহার হয় না। মিগ ওয়েল্ডিংয়ে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় স্যার। একটা কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার থাকে, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড হিটার লাগানো থাকে। এই সব আপনাদের পড়ানো হয়েছে, MP1-এ পড়ানো হয়েছে। কার্বন ডাইঅক্সাইড যদি থাকে তাহলে পরে সেখানে অক্সিজেন ঢুকতে পারবে না। অক্সিজেন না ঢুকতে পারলে, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে হাইলি স্টেবল গ্যাস, কার্বন ডাইঅক্সাইডকে ডিসোসিয়েট করা যায় না। এই যে সারা পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের লেভেল বেড়ে যাওয়া বা কার্বন লেভেল বেড়ে যাওয়া নিয়ে এত যে উত্তেজনা, সেটা কী জন্য? কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ডিসোসিয়েট করা যায় না। ইটস এ ভেরি স্টেবল গ্যাস। করা যায় না নয়, ইটস এ ভেরি স্টেবল গ্যাস, অলমোস্ট নিয়ার টু এ ইনার্ট গ্যাস। সহজে কেমিক্যাল ইকুয়েশনে পার্টিসিপেটই করেন না ভদ্রলোক, একা একা থাকতে ভালোবাসে। সুতরাং এটা যদি অ্যাটমসফিয়ারে বেড়ে যায় তাহলে বুঝতে পারছেন আমাদের অবস্থা কী হবে। আমাদের বাঁচা মুশকিল হয়ে যায়। এবং সেই জন্যেই CO2-কে ব্যবহার করা হয় মিগ ওয়েল্ডিংয়ে, যেমন শিল্ডিংয়ের জন্য, সেরকম আগুন নেভানোর জন্য CO2-কে ওয়াইডলি ব্যবহার করা হয়। CO2 এক্সটিংগুইশার বলে। ওই 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 যে ট্রায়াঙ্গুলার যে ক্যানগুলো থাকে, ওগুলোকে পাংচার করতে হয়। ওগুলো পাংচার করলে ওখান থেকে CO2 গ্যাস স্পিডে বেরিয়ে আসবে, সাদা ধোঁয়ার মতন হয়ে ও সমস্ত আগুন ফাগুন সব নিভিয়ে দেবে। কারণ অক্সিজেনকে কাট অফ করে দেবে, আর অক্সিজেন কাট অফ করে দিলে কোনো আগুন আর থাকতে পারবে না। তো যাই হোক, আজকে 3টে মেথড তোমাদের বললাম আমি। একটা হচ্ছে কুলিং, একটা হচ্ছে স্টার্ভিং, আর একটা হচ্ছে স্মদারিং। এই 3টে মেথডে আমি ফায়ার হ্যাজার্ডকে অ্যাভয়েড করতে পারি। এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে আছে স্যার, এবং সেই জন্যই আমি এটাকে আবার আজকে একবার পড়ালাম, কারণ আগের দিন একটু তাড়াতাড়ি পড়েছিলাম। কারণ এটা নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। বললাম তো তোমাদের, আমি ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট তৈরি করতে যারা সেই কোম্পানিতে কাজ করেছি। তো যাই হোক, ডিফারেন্ট টাইপের ইকুইপমেন্ট পাওয়া যায় সব। এইটা হচ্ছে কি আমার হিউম্যান রিসোর্স চ্যাপ্টারটা শেষ হলো আজকে। বুঝতে পেরেছ? আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, এখন আর ধরো 10-12 মিনিট সময় আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো। প্লিজ, একটু বেশিই সময় দিলাম কারণ পড়াটা শেষ হয়ে গেছে। কাজেই তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। এটা কি এসে বসে আছে? হ্যাঁ, তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। প্লিজ আস্ক মি কোশ্চেন। স্যার, যে 3টা ভাগ আজকে বুঝালেন, তার মধ্যে ওই ভাগগুলোর প্রথম ওই মানে ওই পয়েন্টগুলো কি কি বললেন আগে বা বলুন না। দেখো, 3টে, তুমি এইটা দেখবে ফার্স্টে। শোনো, তুমি ফার্স্টে দেখবে, দাঁড়া আমি 1 মিনিট বের করি। তুমি এই ট্যাঙ্গেলটা খাতায় এঁকে ফেলো। আমার কারসারটা তো ঝামেলা করছে না, কী হয়েছে? এই ট্যাঙ্গেলটা খাতায় এঁকে ফেলো। এটাকে বলে ফায়ার ট্রায়াঙ্গেল। ফায়ার ট্রায়াঙ্গেলের 3টে আর্মে 3টে এলিমেন্ট বসানো আছে। একটাতে বসানো আছে অক্সিজেন, একটাতে বসানো আছে হিট, আর একটাতে বসানো আছে ফিউয়েল। এই 3টের মধ্যে যে কোনো একটাকে যদি আমি সরাতে পারি তাহলে চান্স আছে আগুন নিভে যাওয়ার। সব থেকে ভালো হয় যদি দুটোকে সরাতে পারি। কোনো কোনো ক্ষেত্রে একটাকে তো সরালে আগুন নিভে যাবে, কিন্তু একটাকে সরানো অনেক সময় ডিফিকাল্ট হতে পারে। যেমন ধরো অক্সিজেন, শুধু অক্সিজেন যদি আমি সরিয়ে নিই, প্রথম কথা শুধু অক্সিজেনটা সরানোটাই খুব ডিফিকাল্ট। বুঝতে পেরেছো? কাজেই দুটোকে সরাতে হবে। একটা হচ্ছে অক্সিজেন সরাতে পারি, যেটাকে বলে স্মদারিং। স্মদারিং মানে হচ্ছে গিয়ে কি, অক্সিজেন কাট অফ করে দেওয়া। এই যে আমি হাই স্পিডে জল দিচ্ছি, যদিও জলের মধ্যে অক্সিজেন আছে, কিন্তু জলের মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা সহজে ডিসোসিয়েট করবে। খুব হাই স্পিডে জল দিলে অক্সিজেনটা আটকে যাবে।
তো জল দিয়ে আমি দুটো কাজ করতে পারি, অক্সিজেনটাকে বন্ধ করে দিতে পারি খানিকটা, আর হিটটাকে রিমুভ করতে পারি, আগুন নিভে যাবে। এবং বেশিরভাগ আগুন যেগুলো সলিড ফুয়েলে হয় সেগুলো এই দুটো দিয়েই করে। ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো যায় তারা এই দুটো দিয়েই করে আগুন নেওয়া, বুঝতে পেরেছ? কারণ এত খুব ওয়াইড স্প্রেড আগুন হলে তো আর CO2 অত CO2 তো আর পাওয়া যাবে না, তখন তোমাকে জল ব্যবহার করতেই হবে। জল এবং তার সঙ্গে সঙ্গে তোমার অক্সিজেন রিমুভাল করে দিতে হবে, যাতে আস্তে আস্তে ওই আগুনটা আর ওর স্ট্রেংথ থাকবে না, অক্সিজেন না থাকলে আর হিট না থাকলে ওর স্ট্রেংথ থাকবে না, আস্তে আস্তে নিভে যাবে। আর থার্ড যে আমটা আছে সেটা হচ্ছে ফিউয়েল। যদি আশেপাশে কোথাও ফুয়েলের কোনো স্টক থাকে তাহলে সেটাকে ইমিডিয়েটলি তোমায় সরাতে হবে। তো ওটা যদি একবার ধরে যায় তাহলে একদম সমস্ত কিছু জ্বালিয়ে শেষ করে দেবে। ওই জন্য কী করে ফায়ার ব্রিগেডের লোকেরা প্রথমে গিয়েই তিনটেই করে। ফার্স্ট জল দিয়ে কুলিং করে, অ্যাট দি সেম টাইম অক্সিজেন আটকাবার চেষ্টা করে যেখানে যতটা সম্ভব, আর 3 নম্বর যেটা করে সেটা হচ্ছে ফিউলগুলোকে সরিয়ে দেয় সব, যেখানে যত প্লাস্টিক আছে, রাবার আছে, তেল আছে, সব সরিয়ে দেয়। এই তিনটের কম্বিনেশনে আগুনটা নেভানো যায়। তা একটার নাম হচ্ছে স্মদারিং, টু রিমুভ অক্সিজেন, টু রিমুভ হিট ইজ কুলিং, অ্যান্ড টু রিমুভ ফুয়েল ইজ স্টার্ভিং। এই স্টার্ভিং মানে তো জানো, মানে উপবাস করার। তো একটা ফায়ার যদি ফুয়েলই না পায়, সে তো ফুয়েলটাই তো খাবার, খাবার চলে গেল তো সে বন্ধ হয়ে গেল। যেমন আমি যদি গ্যাস বাতিতে টর্চে, ওয়েল্ডিং টর্চ বা কাটিং টর্চে আমি যদি LPG লাইনটা বন্ধ করি, তো বন্ধ হয়ে যাবে। তোমার বাড়িতে যে যে বার্নারে কুকিং হয়, সেই বার্নারের লাইনটা যদি তুমি বন্ধ করে দাও, ব্যাস সঙ্গে সঙ্গে ফ্লেম চলে যাবে, ইমিডিয়েট ফ্লেম বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ওটা অনেক সহজ, সেই জন্য বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা মিক্সড ফায়ারের ভেতরে এগুলো করা ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড দ্য ফায়ার ব্রিগেড পিপল দে আর স্পেশালি ট্রেন্ড ফর দিস। ওরা এই ফায়ার ট্রায়াঙ্গেলটাকে বুকে ঝুলিয়ে ঘুরছে সবসময়, যে কোনখানে কোনটা লাগাবে সেটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া আছে। এবং ওদের সঙ্গে জলের সঙ্গে সঙ্গে CO2 সব থাকে। কোনো কোনো জায়গায় ওদের CO2 দিতে হবে। যেমন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, তুমি সেখানে যদি জল দিয়ে দাও তাহলে হয়তো দেখা যাবে আরও ডিভাস্টেশন বেড়ে গেল, শর্ট সার্কিট বেড়ে গেল, আরও জল ফল লেগে আরও তোমার ড্যামেজ বেশি হবে। সুতরাং সেক্ষেত্রে কম্পিউটার রুম বা তোমার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এইসব জায়গাতে তোমার গ্যাস ব্যবহার করা হয় ফর এক্সটিংগুইশিং দি ফায়ার। বলো, গুড, আমি অন্তত একটা কোশ্চেন পেয়েছি। আর কোশ্চেন? যদি তোমাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে স্যার স্টার্ভিং প্রসেসটা আগে বলবেন। স্টার্ভিং তুমি স্টার্ভিং Yes, sir. কথাটা মানে জানো তো? স্টার্ভিং মানে হচ্ছে উপোস করা, মানে না খাওয়াটা হচ্ছে স্টার্ভিং। তা আগুনের খাদ্য কি? আগুনের খাদ্য হচ্ছে ফুয়েল। আগুনের মধ্যে তুমি যদি কোনো পেট্রোল ঢেলে দাও, কি প্লাস্টিক দিয়ে দাও, কি কাগজ দিয়ে দাও, তাহলে আগুন তো দাউ দাউ করে বাড়বে, কারণ আগুন তার খাবার পাচ্ছে, আরও জোর পেয়ে যাচ্ছে সে। ওই আগুনের খাবারটাকে সরিয়ে নেওয়াটা হচ্ছে স্টার্ভিং। মানে যেখানে যেখানে যত ফুয়েল আছে তুমি সব সরিয়ে দাও, বাস কিছুক্ষণ পরে আগুন আর ফুয়েল পাবে না, তার উপবাস হয়ে যাবে এবং সে নিভে যাবে। বোঝা গেল? হ্যালো, Yes, sir. আর কিছু আছে কোশ্চেন? বলো না। সন্দীপ, হ্যাভ ইউ আন্ডারস্টুড? ইয়েস স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? সবিক, বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ, এতে কোশ্চেন আসবে, কিন্তু ফায়ার থেকে কোশ্চেন আসবে। কোশ্চেনের থেকেও বড় কথা হচ্ছে এইটা আমি বেশি করে কেন পড়ালাম আজকে। আমি আজকে মেটেরিয়ালস ম্যানেজমেন্টে চলে যেতাম, কিন্তু আমার হঠাৎ খেয়াল হলো যে ফায়ারটা আমি একটু তাড়াতাড়ি পড়িয়েছিলাম আগের থেকে। অনেক সময় হয় না, কথা বলতে বলতে পরের দিকে চলে গেছি, সেই জন্য আমি ফায়ারটাকে আজকে আরেকবার, অন্যগুলো একটু কম পড়িয়ে আজকে ফায়ারটাকে আরেকবার রিভাইজ করিয়ে দিলাম। এখানে কিছু কিছু ছেলে আছে যারা রোজই ক্লাসে আছে, যারা ক্লাসে আসে না তাদেরকে একটু বলে দিও, এইটুকু অন্তত বলে দিও যে বলটা মিস করলি রে ভাই। হ্যাঁ, স্যার পুরো আগুন জ্বালিয়ে দিলেন ক্লাসের মধ্যে। হ্যাঁ, আর ভূপাল গ্যাস ট্র্যাজেডিটাও মনে রেখো, এটা তোমরা হয়তো জানোই না, শোনোই নি কোনো দিন, যে 5,000 লোক মারা গেছিলো
একটা একটা ফ্যাক্টরি থেকে গ্যাস লিক করে, এবং তার ম্যানেজিং ডিরেক্টর রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেছিল। কীরকম ধরনের এফেক্ট তুমি চিন্তা করো, 5,000 মানুষ মরে যাওয়া কল্পনা করা যায়? ভাবতে পারো তুমি একটা যুদ্ধতে এরকম ধরনের মৃত্যু হয়, সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টে এরকম মৃত্যু হয়ে গেল। সেখানকার লোকেরা বোধহয়, আমি তারপরে অবশ্য আর ভূপালে, তারপরে 84, না আমি তারপরে আর ভূপালে যাইনি, তার আগেই গেছি ভূপালে, আমি 84-এর আগেই গিয়েছিলাম। তো যাই হোক, তো সেই জন্য খুব সুন্দর শহর জানো, ভারী সুন্দর শহর। খবরটা শুনে খুব খারাপ লাগতো আর কি, এই ঠান্ডা ঠান্ডা একটা শহর, গরমও খুব বেশি পড়ে না, মধ্যপ্রদেশ হলেও গরমটা কমই থাকে আর কি, পাহাড় টাহাড় আছে, লেক আছে। সেই শহরে ওই রকম ডিভাস্টেটিং একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা পৃথিবীর ইতিহাসে বোধহয় বিরল ঘটনা, বিরল ঘটনা এটা। এবং এটাকে তোমরা পরে এইসব এত গুগল টুগুল করো, এগুলো এটা আমি এটা গুগল থেকেই বের করেছি। আমার কি আর ওইটা মনে আছে? সাল টাল সব ভুলে গেছিলাম। এই তোমাদের যেটা দেখালাম এটা গুগল থেকে বের করেছি আমি, NDTV-তে এটা দেওয়া ছিল, এই টপিক এটা দেওয়া ছিল, রাইট আপটা। এটা খুললেই তোমরা সব পেয়ে যাবে এর মধ্যে কী হয়েছিল সেখানে। এখনও বোধহয় মানুষ ভুগছে ওই নিয়ে, ওই হিরোশিমার অ্যাটম বোমের মতো, তার আফটার এফেক্ট বোধহয় এখনও রয়ে গেছে, আমি যতদূর শুনেছি। আর কেউ বিশেষ আলোচনা করে না এটাকে নিয়ে এত। তো যাই হোক, 11:25 হয়ে গেছে, একটু কথা বলতে বলতে আমি একটু টায়ার্ড হয়ে গেছি, একটু জোরে কথা বলছি, কারণ আমার এটাতে রেকর্ডিংটা একটু আসতে হয়, জানি না শোনা যাবে কি না। তাহলে তোমরা যদি বলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লাসটা ছেড়ে দিতে পারি আমি, কারণ তোমাদের পরে আর একটা ক্লাস আছে। সো ইউ শুড গেট এ ব্রেক অফ 5 মিনিটস। বেরিয়ে যাবো? বলো বলো, কে একটা কী বলছিলে, সন্দীপা একটা কী বলছিলে, বলো। স্যার বলছি আপনার ইউটিউবের চ্যানেলটার নাম কি আছে স্যার? কোন চ্যানেলটা? আপনি ইউটিউবে যখন ভিডিও আপলোড করেন স্যার। হ্যাঁ, না না, আমার ইউটিউব চ্যানেলে তো এখনও আপলোড করিনি, আমার চ্যানেলের নামটা এখন আমার মনে নেই, বুঝলেন? আমি দিয়ে দেবো তোমার। আমার খুব ছোট্ট চ্যানেল আছে একটা, তাতে একটা কি দুটো ভিডিও আছে, ভিডিও করার লোক তো আমি নই, আমি লোহা কাটালো। তো যাই হোক, এখন আমি তোমাদের পড়াতে এসে একটু ভিডিও টিডিও করছি আর কি। তো এইটা আমি ওই চ্যানেলে লোড করে দেবো, তোমরা সব পেয়ে যাবে, কলেজে লিঙ্ক দিয়ে দেবে তোমাদের, কোনো চিন্তা নেই। যদি সাকসেসফুলি রেকর্ডিং হয়, রেকর্ডিং আদৌ সাকসেসফুলি হয়েছে কিনা, বা কত ভলিউম হলো, কী হলো ভগবান জানে, আমার গলা শোনা যাচ্ছে কিনা, অনেক ব্যাপার আছে, দেখে নিয়ে সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা করার কিচ্ছু নেই। তাহলে বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ? ওকে স্যার, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।